ক্লাস 8 আসসালামু আলাইকুম। তোমাদের যদি টার্গেট হয়ে থাকে স্কলারশিপ পাওয়া, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই ভিডিও দেখা একদম মাস্ট। তুমি থাম্বনেল লেখা দেখেই বুঝতে পারছো আজকে আমরা এই অংশটুকুতে ডিসকাস করব তোমাদের গণিতের 10ম অধ্যায় অর্থাৎ বৃত্ত নিয়ে। এবং এই বৃত্ত হচ্ছে জ্যামিতির একটা অংশ, তাই না? এবং জ্যামিতি তোমাদের স্টুডেন্টদের কাছে একটা ভয়ের বিষয়, তাই না? কেন আসলে তোমরা ভয় পাও? এই কারণেই, কারণ অ্যাকচুয়ালি জ্যামিতি জিনিসটা কিভাবে পড়ালেখা করা দরকার এটা তোমরা অনেকেই জানো না। সো আমি তোমাদেরকে এই জায়গাটায় অর্থাৎ প্রথম দিকে যেই ডিসকাশনটুকু করবো সেটা হচ্ছে, দেখো আমরা একদম বেসিক পার্টটা আলোচনা করবো এবং এই ভিডিওটাতে আমরা উপপাদ্য 1কে খুবই চমৎকারভাবে শেখার চেষ্টা করবো এবং আমি তোমাদেরকে এই জিনিসটা ফিল করাবো যে অ্যাকচুয়ালি উপপাদ্য জিনিসটা খুবই সহজ একটা জিনিস এবং এইটা যদি তুমি কোনোভাবে বুঝে ফেলতে পারো তাহলে তুমি দেখবা যে অ্যাকচুয়ালি অনেকে তোমরা মনে করো যে উপপাদ্য জিনিসটা মুখস্থ করতে হয় না, বাট নো, নট লাইক দ্যাট। এই জিনিসটা একেবারেই বুঝতে পারলে তোমরা যেভাবে ঠিক ম্যাথগুলো প্র্যাকটিস করো না, তুমি দেখবা যে উপপাদ্য জিনিসটাও তুমি ঠিক সেভাবেই প্রমাণ করতে পারবা। ওকে, সো আসো আমরা একটু প্রথম দিকে আগে একটু বেসিক পার্ট নিয়ে আলোচনা করবো। বৃত্তের মানে বৃত্তের কি কি প্রপার্টিজ আছে, হ্যাঁ, বৃত্তের কি অংশ আছে না আছে সব কিছু নিয়ে মোটামুটি এখানে একটু আলোচনা করবো, যে জিনিসগুলো আমাদের এখানে লাগবে এবং একই সাথে আমরা উপপাদ্য 1টা প্রমাণ করবো। দেখো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, যদি আমি বৃত্তের কথা বলি তাহলে বৃত্ত জিনিসটা কি? অ্যাকচুয়ালি বৃত্ত জিনিসটা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে, একটু খেয়াল করো তো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তোমরা সবাই মোটামুটি বৃত্তকে চিনো, তাই না? ফুটবল দেখছো না? এই যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সবাই তো মোটামুটি ফুটবল খেলা দেখছো এবং ফুটবল খেলায় তোমাদের কি পছন্দের টিম, তারা কি জিতলো নাকি হারলো, মানে তোমাদের পছন্দের টিম কতদূর পর্যন্ত গেছে, এটা চাইলে ভিডিওর কমেন্টে তোমরা জানাইতে পারো। হ্যাঁ, আসো একটু দেখি আমরা। তাহলে এই যে বৃত্ত কি হয় বলো তো, বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাই না? এই দেখো তো, একটু রেড মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে একটা নির্ধারিত দূরত্ব বজায় রেখে একটা আবদ্ধ পথ চিত্রিত করলে সেটা হয়ে যায় বৃত্ত। ব্যাপারটা কেমন স্যার? বুঝি নাই, একটু বুঝাই দেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই যে বৃত্ত, দেখো বৃত্তের এই যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ না, কেন্দ্র থেকে শুরু করে, আচ্ছা বৃত্তের এই যে গোলাকার যে অংশটুকু আছে না, এটার নাম কি তোমরা জানো? আচ্ছা একটু বলি, দেখো এই যে বৃত্তের গোলাকার যে অংশটুকু আছে, এই গোলাকার অংশটা, এই যে দেখো পিঙ্ক কালার দিয়ে যে আমি বৃত্তটাকে ড্র করছি না, এই অংশটুকুর নাম হচ্ছে কিন্তু পরিধি। এটাকে কি বলা হয়? বৃত্তের পরিধি। মানে সহজ কথা যদি বলি, এটাকে আমি বলি বৃত্তের ওয়াল। এই যে বৃত্তের ওয়ালটা, এই বৃত্তের ওয়ালটাকে বলা হয় কি ভাইয়া? এই বৃত্তের ওয়ালটাকে বলা হয় বৃত্তের পরিধি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয় এবার আসো একটু দেখো তো ভালো করে। এই জায়গায় যদি তুমি আরেকটু খেয়াল করো, তুমি দেখবা যে এইখানে এই যে বৃত্তের কেন্দ্র যে রেড মার্ক করা জায়গাটা, যেটা এখন মাত্র আমি ইয়েলো কালার দিয়ে মার্কিং করছি, ব্লিঙ্ক করতেছে, এই জায়গাটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত দূরত্ব না, এই দূরত্বটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। এবং এই দূরত্বটা অ্যাকচুয়ালি এই যে এখানে যে ব্যাসার্ধ তুমি দেখতে পাচ্ছ, এইটা মানে এই কেন্দ্র থেকে যদি বৃত্তের পরিধি পর্যন্ত তুমি যোগ করো তাহলে তুমি দেখবা সব সময় এই মানটা একই আসবে। কি আসবে? একই আসবে। এই জন্য বৃত্তের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় বলা আছে কি, যে একটা নির্দিষ্ট কেন্দ্রকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র ধরে একটা নির্ধারিত দূরত্বটা কোনটা? এই যে দূরত্বটা। অর্থাৎ আমি এটাকে যদি একটু নেমিং দেই বা একটু নাম দেই, ধরো এটাকে দিলাম ও, এটাকে দিলাম এ, অর্থাৎ সেই নির্ধারিত দূরত্ব কত? ও এ। তাহলে ও এ কে নিয়ে যদি তুমি একটা আবদ্ধ পথ চিত্রিত করো, আবদ্ধ পথ কেন বলো তো? কারণ এই যে দেখো তো, এই রাস্তাটা বা এই পথের মধ্যে কি কোনো তুমি গ্যাপ দেখতে পাচ্ছ? এই দেখো তো, এই বৃত্তাকার পথের মধ্যে তো কোনো গ্যাপ নাই, এই জন্য আবদ্ধ পথ বলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলতেছি বৃত্ত। এবং বৃত্তের ক্ষেত্রে যে প্রপার্টিসটা আমরা জানবো সেটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলো দূরত্বই তুমি টানো না কেন, এরা সর্বদা কি হবে ভাইয়া? সমান হবে। এটা বৃত্তের সংজ্ঞার মধ্যে বলতেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এখান থেকে জানলাম যে বৃত্তের ব্যাসার্ধগুলো কি হয় বলো তো? বৃত্তের ব্যাসার্ধগুলো সর্বদা সমান হয়। বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হবে, এই কথাটুকু একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে একই বৃত্তে কিন্তু এটা অবশ্যই, বৃত্তটা অবশ্যই একটাই বৃত্ত হইতে হবে। এখন ধরো এই বৃত্তের পাশে আবার তুমি কি করছো? একটা ছোট্ট বৃত্ত আঁকছো, একে তুমি বললা যে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ একই, তাই তো হইল না। আসলে এই বৃত্তটারও দেখো, এই বৃত্ত অর্থাৎ এই বৃত্তের এখানে তুমি যতগুলো ব্যাসার্ধ তুমি আঁকো না কেন, এরাও সবাই সমান হবে, বাট শুধু এই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ তাদেরকে তুমি সমান বলতে পারবা। আবার এই বৃত্তেরও এর নিজের যতগুলো এইভাবে ব্যাসার্ধ তুমি আঁকবা তাদেরকেও সমান বলতে পারবা। এই জন্য একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পারলাম বা রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধগুলো সর্বদা সমান হয়। তাহলে এই ও থেকে, তাহলে খেয়াল করো, ও থেকে এ পর্যন্ত এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি বৃত্তের ব্যাসার্ধ। এটাকে কি বলতেছি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা কি বলবা? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। দেখো তো, ও থেকে এ বিন্দুটা কি? এটা বৃত্তের পরিধিতে গিয়ে কানেক্ট হইছে না? সো এটাকে তুমি বলবা ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ।
এবার আসো তো, তাহলে আর কিছু ম্যাটেরিয়াল আমরা আর কিছু জিনিস দেখবো একটু, সেটা হচ্ছে কি এইখানে যদি এইভাবে আমি একটু পুরোটাকে যোগ করে দিতে পারি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি আমি যোগ করে দিতে পারি, একটু দেখো এইখানে কি হইলো, দেখো তো একটু খেয়াল করো তো, এই জায়গায় আমি কি করছি, আমি এইখানকার ওকে এ দিকে বর্ধিত করে ধরো আমি বি পর্যন্ত নিয়ে আসছি। যখন আমি ওকে বি পর্যন্ত নিয়ে আসলাম তখন আলটিমেটলি দেখো তো বি একটা পুরো একটা লাইন পাচ্ছ না তুমি ভাইয়া, এইখানে দেখো তো বিয়ে যে পুরো লাইনটা পাচ্ছ, এই পুরো লাইনটার একটা নাম আছে, হ্যাঁ এই পুরোটাকে আমরা বলি কি জানো, এই পুরোটাকে আমরা বলি বৃত্তের ব্যাস। কি বলি? বৃত্তের ব্যাস। এবং একটা জিনিস যদি তুমি খেয়াল করে দেখো, ব্যাসের মধ্যে দুইটা অংশ আছে, একটা ও থেকে এ পর্যন্ত, একটা ও থেকে বি পর্যন্ত। এবং তুমি আমাকে বলো তো, একটু আগে আমরা কি জেনে আসছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি না? তাহলে তুমি আমাকে বলো তো, এইখান থেকে শুরু করে দেখো, এই যে বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে ও থেকে এ পর্যন্ত, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আবার ও থেকে শুরু করে এই বি পর্যন্ত, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ না? তার মানে আমাকে তুমি বলো তো, এই ও থেকে এ পর্যন্ত দূরত্বের মান যা হবে, ও থেকে বি এর মানও কি তাই হবে না? কারণ একটু আগে কিন্তু এই কথাটাই লিখে রাখছি, একই বৃত্তের সকল ব্যাসার্ধের মান সর্বদা সমান হবে। আচ্ছা এবার আসো, তাও একটা জিনিস এখান থেকে দেখলাম যে যেহেতু এই ব্যাসের মধ্যে দুইটা ব্যাসার্ধ আছে, দেখো তো খেয়াল করো তো কিভাবে, এই বি থেকে ও পর্যন্ত এইটা একটা ব্যাসার্ধ না? আবার ও থেকে বি এ পর্যন্ত, দেখো বি থেকে ও পর্যন্ত একটা ব্যাসার্ধ, আবার ও থেকে এ পর্যন্ত কিন্তু আরেকটা ব্যাসার্ধ। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো বলো তো? তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না যে ব্যাসটা হইলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হইলো 2 ইন্টু ব্যাসার্ধ, এটা আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, এই ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, কারণ ব্যাসার্ধের ইংলিশটা হচ্ছে রেডিয়াস, এই জন্য আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে ব্যাসটা কি বলবো আমরা? এইটাকে তাহলে আমরা 2r বলতে পারবো না, কারণ ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে 2 এর সাথে আর গুণ করলে 2r হয়। ক্লিয়ার? আচ্ছা এবার আসো আরেকটা জিনিস আমরা এখানে জানবো, সেটা হচ্ছে কি, ধরো এই যে বৃত্তের পরিধির উপরে ধরো আমি এরকম দুইটা বিন্দুকে যোগ করে দিছি, বৃত্তের পরিধির উপরে ধরো আমি এরকম দুইটা বিন্দুকে যোগ করে দিছি। একটু খেয়াল করো, হ্যাঁ দেখো এটা বোধহয় দেখা যায়, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, এইখানে ধরো বৃত্তের উপর একটা বিন্দু এইখানে ছিল, আর এইখানে একটা বিন্দু ছিল, আমি কি করছি, এই দুইটা বিন্দুকে আমি যোগ করে দিচ্ছি। যখন বৃত্তের পরিধির এরকম দুইটা বিন্দুকে তুমি যোগ করে দিবা, তখন এর একটা নাম আছে, সেই নামটা কি জানো তোমরা? আচ্ছা যারা জানো তারা কমেন্ট করো। দেখো তাহলে এই নামটা, অর্থাৎ আমি এটাকে নাম দিলাম ধরো পি কিউ। তাহলে পি একটা বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, আবার কিউ হচ্ছে বৃত্তের পরিধির উপর আরেকটা বিন্দু। তাহলে পি আর কিউকে যখন আমি যোগ করে দিলাম, তখন পি কিউ একটা কি পেলাম, একটা সরলরেখা পেলাম, যা বৃত্তের পরিধির দুই বিন্দুকে কানেক্ট করছে। বৃত্তের পরিধি বলতে এই বৃত্তের ওয়ালটাকে কিন্তু আমরা কিন্তু বৃত্তের পরিধি বলতেছি। ওকে আচ্ছা, তাহলে এই পি কিউ এর একটা নাম আছে, সেটাকে আমরা কি বলি জানো? জ্যা। তাহলে এই যে জ্যা, এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন তোমরা ক্লাস 9-এ বা যখন 10-এ উঠবা। মানে তোমরা তো এখন আপাতত হচ্ছে কি বলতো, জুনিয়র সেকেন্ডারি, নিম্ন মাধ্যমিক, তাই না? বাট যখন তোমরা মাধ্যমিকে উঠবা, অর্থাৎ ক্লাস 9-10-এ উঠবা, তখন তুমি দেখবা যে এই বৃত্ত চ্যাপ্টারটা কিন্তু তোমাদের 9-10-এও আছে। তার মানে কি, এটা ক্লাস 8-এ যদি ফাঁকি দিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে 9-10-এ গিয়ে আবার পড়তে হবে না, সো ফাঁকি দেওয়া যাবে না। আবার তোমার যদি টার্গেটই থাকে স্কলারশিপ পাওয়া, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ থাকবে না, তাই না? কারণ স্কলারশিপ কারা পায়? তারাই স্কলারশিপ পায় যারা সব বিষয় এক্সপার্ট। একবার বাংলা থেকে শুরু করে তোমাদের সকল সাবজেক্টে যারা এক্সপার্ট, তারাই তো পাবে স্কলারশিপ, তাই না? আচ্ছা যেগুলা তোমাদের স্কলারশিপে যেই সাবজেক্টগুলোর এক্সাম হবে। আচ্ছা এবার আসো, এইখানকার একটা জিনিস তোমার মজার একটা জিনিস বলি এবার দেখো। আচ্ছা এই পি একটা পরিধির বিন্দু, কিউ হচ্ছে পরিধির উপর একটা বিন্দু, তাহলে পি কিউকে যোগ করছি, তখন এটাকে কি বলতেছি আমরা? এটাকে আমরা বলতেছি কি, জ্যা বা কর্ড। হ্যাঁ আচ্ছা এবার দেখো একটু খেয়াল করো তো, এইখানকার বিয়ে কে আমরা ব্যাস বলতেছিলাম না? বিয়ে কে ব্যাস বলছি, তাহলে আমাকে বলো এ বিন্দু কি পরিধির উপরে না? আবার খেয়াল করো তো, বি বিন্দু কি পরিধির উপরে না? তাহলে আমি যখন এই এ আর বি কে যোগ করছি, তাহলে এইটাও তো বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে কানেক্ট করে দিছে। তাহলে আমাকে বলো তো, আমি কি এ বি কে চাইলে এইটাকে কি আমি জ্যা বলতে পারি না? ইয়েস, কারণ জ্যা এর সংজ্ঞাটাই হচ্ছে এরকম। জ্যা এর সংজ্ঞাটা কি, বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুকে যদি সে কানেক্ট করে দেয়। দেখো বৃত্তের পরিধির দুই বিন্দুর সংযোগকারী রেখা। ওকে, সংযোগকারী রেখা, এইটাকেই তুমি কিন্তু কি বলবা? এইটাকেই তুমি বলবা বৃত্তের জ্যা। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা এই পিকিউ কে যেমন জ্যা বলতে পারতেছি, আমাদের কিন্তু দেখো এই বিএ কেও আমি জ্যা বলবো, বাট এই জ্যাটার একটা স্পেশাল নামও আছে, সেটাকে হচ্ছে আমরা ব্যাস বলবো। ক্লিয়ার? তার মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যেই জ্যাটা যাবে, কারণ জ্যার ডেফিনেশনই হচ্ছে কি, বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে কানেক্ট করতে হবে। তাহলে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু এ, একটা বিন্দু বি, তাহলে এই এ বি কে কানেক্ট করছি, মানে অবশ্যই এটাও জ্যা। আবার এখানকার পি কিউ এটাও কিন্তু জ্যা। কিন্তু এই জ্যাটাকে আমি চাইলেও ব্যাস বলতে পারবো না, কারণ ব্যাস তাকে বলবো যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। দেখো তো এটা বৃত্তের কেন্দ্র না? তাহলে কেন্দ্র দিয়ে যেই জ্যা যায় তাকে আমরা বলবো ব্যাস। কথা ক্লিয়ার? এই তো, এতটুকু ইনফরমেশন জানলেই হবে, আর এই ইনফরমেশনটুকু জানা থাকলেই হবে।
তাহলে আমরা একমাত্র ব্যাস তাকেই বলবো যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আরেকটা ধরো আমি এখানে জ্যা আঁকি, হ্যাঁ ধরো আরেকটা আমরা জ্যা এখানে আঁকবো, একটু দেখো ধরো আমি এখানে আরেকটা জ্যা আঁকছি এই যেভাবে, একটু খেয়াল করি, এবার রেড মার্ক দিয়ে আঁকলাম, বোঝা যায়? আচ্ছা দেখা যায়, হ্যাঁ দেখো এই যে আমি আঁকলাম, ধরো এটাকে আমি এক্স ওয়াই বললাম, এটাকে বলবো আমি এক্স ওয়াই, এটা এক্স, ঠিক আছে, এটা ধরো আমি বললাম এটাকে বলছি এক্স আর এটাকে বলছি ওয়াই। এবার তুমি আমাকে বলো এক্স ওয়াইকে আমি জ্যা বলবো অবশ্যই, এবং জ্যা এর পাশাপাশি এর নাম কি, এই এক্স ওয়াইকে কিন্তু আমি বলবো ব্যাস, কারণ দেখো তো এক্স ওয়াইটা আমার বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, কথা ক্লিয়ার না? আচ্ছা এই ইনফরমেশনটুকু জানলেই এবার তোমরা দেখো এই চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো আছে, 3টা উপপাদ্য চ্যাপ্টারে, শুধু উপপাদ্য 1 2 3, এর বাইরে অনুশীলনীতে আবার উপপাদ্য আছে, বাট গুরুত্বপূর্ণ উপপাদ্য কিন্তু 1 2 3। এবার আসো তো আমরা একটু উপপাদ্য 1টা একটু পড়তে চাই, একটু বুঝতে চাই আগে। দেখো উপপাদ্য জিনিসটাকে একটু ফিল করাইতে চাই তোমাদেরকে, এই জিনিসটা যে অ্যাকচুয়ালি ফিল করে পড়া যায় সেটা তুমি আজকের ক্লাসে একটু রিয়েলাইজ করবা। দেখো পড়ো তো একটু কি বলছে উপপাদ্য 1-এ। উপপাদ্য 1-এর আগে লাইন ভাই দেখো, আমাদের সব থেকে বড় সমস্যা কি জানো, উপপাদ্য না পারার অন্যতম যে কারণ সেটা হলো যে আমরা আগে উপপাদ্যের যে স্টেটমেন্টটা দেয়া থাকে না, এই স্টেটমেন্টটা মানে এই লাইনটা ঠিক মতো না পড়েই আমরা কি করি বলো তো, কোশ্চেন সলিউশনের দিকে চলে যাই। আমরা ডিরেক্টলি বইয়ের যে কোশ্চেনগুলো থাকে, আমরা এই উপপাদ্য ধরো বইয়ে যখন মানে তুমি যখন এই উপপাদ্য 1কে বইতে পড়তে যাবা, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে যেই কাজটা করে, এই লাইনটা জীবনেও সে পড়ে না, না পড়ে সে কি করে ডিরেক্টলি সে উপপাদ্যের প্রমাণ মুখস্থ করতে যায়, এই জন্যই তারা আসলে উপপাদ্য ভালো পারে না। সো আগে কোশ্চেন খুবই ভালো করে বুঝতে হবে, এই কোশ্চেন ভালো করে বুঝলে তোমার জন্য আসলে উপপাদ্য প্রমাণ করা একদম পানির মতো সহজ। দেখো জাস্ট কোশ্চেন আগে একটু বুঝাই দিই তোমাকে কি বলছে। দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, আচ্ছা আমারে বলো তো ভাইয়া এইখানে যে ব্যাস ভিন্ন জ্যা বলছে, এই ব্যাস ভিন্ন কোনো জ্যা, এই ব্যাস ভিন্ন কোনো জ্যা বলতে কি বোঝাচ্ছে, ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন মানে কি ব্যাস নয়, ব্যাস ভিন্ন কোনো জ্যা অর্থাৎ ওই জ্যাকে বোঝাচ্ছে যা ব্যাস নয়। একটু খেয়াল করো, আগে চিত্রটাতে একটু যাই, ধরো আগে চিত্রটাতে আমরা একটু যাবো, হ্যাঁ একটু জাস্ট মনোযোগ দাও তাহলেই হবে। একটু দেখো এই চিত্রটাতে, আচ্ছা তুমি আমাকে বলো তো এই পিকিউ, এই পিকিউ কি, আমাকে বলো এই পিকিউ এর পরিচয় কি? এই পিকিউ এর পরিচয় হচ্ছে যে এটা একটা জ্যা। আবার খেয়াল করো এইখানকার আমি যদি বলি বি এ, এটার পরিচয় কি, এইটাও কিন্তু জ্যা। আবার তোমাকে যদি বলি আমি এক্স ওয়াই, এটার পরিচয় কি, এইটাও কিন্তু জ্যা। বাট কাহিনীটা হচ্ছে যে এই জ্যায়ের সাথে আমাদের এই এক্স ওয়াই এর বা এ বি জ্যায়ের কিন্তু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, এইখানকার পিকিউ ইজ অনলি কর্ড, এটা শুধুমাত্র জ্যা, পিকিউ শুধুমাত্র জ্যা, কিন্তু এখানকার বিএটা হচ্ছে যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, আবার এখানকার এক্স ওয়াইও যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এই বিএ এবং এক্স ওয়াই কিন্তু জ্যায়ের পাশাপাশি এরা কিন্তু ব্যাস। বাট তোমাকে এখানে বলছে যে তুমি কি নিতে পারবা, ব্যাস ভিন্ন কোনো জ্যা নিতে পারবা, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের কথা বলছে, তার মানে এমন জ্যা যা ব্যাস নয়। কথা কি বুঝাইতে পারছি না? আচ্ছা এবার আসো কি বলছে, বৃত্তের কেন্দ্রের কথা বলছে, ও ব্যাস ভিন্ন কোনো জ্যাকে মেনশন করছে। দুইটা জিনিসকে বুঝলাম, মানে দুইটা জিনিসের মধ্যে হয়তোবা কোন একটা কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করতেছে। সেটা কি, যে কেন্দ্রের সাথে কার কানেকশন, ব্যাস ভিন্ন কোনো জ্যা। কি করব দেখি তো, এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আচ্ছা এই মধ্যবিন্দু জিনিসটা কি, এটা কি বুঝছো তোমরা? আচ্ছা মধ্যবিন্দু জিনিসটা কি আমি একটু বলি। দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো আমি একটা রেখা আঁকলাম, ধরো এইটা একটা রেখা, ধরো এইটা একটা রেখা আমি আঁকলাম, ওকে। এই রেখাটার ধরো আমি তোমারে বললাম যে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এটা তোমার আমি বললাম যে এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 10 মিটার। তার মানে এই পয়েন্ট থেকে শুরু করে লাস্ট পয়েন্ট পর্যন্ত দৈর্ঘ্য কত, 10 মিটার। তাহলে এখন একে যদি আমি বলি তোমাকে সমান দুই ভাগে ভাগ করো তো, তাহলে কি করবো, ধরো সমান ভাগে আমি ভাগ করছি, এটা হচ্ছে তার ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, এই ও বিন্দুতে যেহেতু তাকে আমি সমান দুই ভাগ করছি, তার মানে এই দিকে আছে 5 মিটার আর এই দিকে আছে 5 মিটার, তাই না? তারপরে সমান দুই ভাগ হয়ে যাওয়ার জন্য তখন তুমি এই বিন্দুটাকে বলবা তুমি মধ্যবিন্দু। কি বলবা, এই বিন্দুটাকে তখন তুমি বলবা মধ্যবিন্দু, এরে তুমি বলতে পারবা তখন মধ্যবিন্দু। কথা কি বুঝাইতে পারছি? তার মানে মধ্যবিন্দুর মানে হইল যে আমার এই দিকে যতটুকু থাকবে আমার এই দিকেও ততটুকু থাকবে। বুঝতে পারছো? মানে একটা রেখা সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এই অংশটুকুর মান যা, এই অংশটুকুর মানও তা। এইটা হচ্ছে মধ্যবিন্দুর মেকানিজম। কথা কি বুঝাইতে পারছি না? আচ্ছা যদি বুঝতে পারো এবার আসো, তাহলে আমাকে এবার যে কোশ্চেনে যে কথাটা বলছে আমরা সেটার দিকে একটু যাই, তাহলে এটা একটু ক্লিন করে দিই। হ্যাঁ আসো, তাহলে আমাকে বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, খেয়াল করো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ আমাকে কি করতে হবে, সংযোজক রেখাংশ, সংযোজক কথার মানে সংযোগ করে দেয়া। তার মানে আমার একটা বৃত্ত নিতে হবে। আচ্ছা নেই আগে, হ্যাঁ এরপরে আবার ওই লাইনটা আমরা ভালো করে বুঝবো। ধরো একটা বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র এটা। এখন আমাকে কি করতে হবে, বৃত্তের কেন্দ্র নিতে বলছে। দেখো বৃত্তের কেন্দ্রকে মার্কিং করতে বলছে, বৃত্তের কেন্দ্রকে মার্কিং করছি। আচ্ছা নাম দিই, হ্যাঁ ধরো এই বৃত্তের কেন্দ্রটার নাম কি দিব, ধরো এটার নাম হচ্ছে ও, বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে ও। এবার আমাকে বলছে যে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। দেখো ব্যাস ভিন্ন কোনো জ্যা, আচ্ছা আগে ব্যাস ভিন্ন একটা আগে জ্যা নেই, অর্থাৎ এমন জ্যা নিতে হবে যা
ব্যাস নয়। তাহলে আমরা একটা কাজ করি, যে নিচের দিকে এরকম একটা জ্যা নেই, একটু খেয়াল করো ভাইয়া, আমরা নিচের দিকে এরকম একটা জ্যা নিলাম। ওকে, আচ্ছা দেখো, তাহলে এই জ্যাটাকে আমি বলতে পারবো না যেটা ব্যাস নয় বা ব্যাস ভিন্ন জ্যা, এটা বলতে পারবো? অবশ্যই বলতে পারবো, কারণ এটা দেখো এটা কিন্তু ব্যাস না। আচ্ছা, তাহলে জ্যাটার নাম একটু দিই তো আমরা। ধরো এটাকে আমরা নাম দিচ্ছি ধরো এ বি। তাহলে এ বি একটা আমরা জ্যা নিলাম যেটা ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ ব্যাস নয়। এবার তোমাকে কি বলছে দেখো, আবার একটু পরি লাইনটা আমরা। দেখো জিনিসটা ফিল করো, একটু ফিল করার চেষ্টা করো। দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মানে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু আমাকে নিতে হবে। তাহলে আসো তো, তাহলে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, তাহলে আমি ধরে নিচ্ছি যে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায়, অর্থাৎ এইখানে একটা আমি বিন্দু দিচ্ছি পি বিন্দু বা এম বিন্দু দাও। এই এম বিন্দুটা হচ্ছে এ বি জ্যা এর মধ্যবিন্দু। তার মানে তুমি কি বলতে পারো না যে এম যেহেতু এ বি জ্যা এর মধ্যবিন্দু, প্রশ্নে বলে দিচ্ছে দেখো ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু। একটু খেয়াল করো, এই যে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর আগে নিলাম। এই এম হচ্ছে তাহলে কি এ বি এর মধ্যবিন্দু। তার মানে কি দাঁড়াচ্ছে, এ থেকে এম এর দৈর্ঘ্য যা হবে আমার বি থেকে এম এর দৈর্ঘ্য তাই হবে। এইটুকু কিন্তু বুঝাচ্ছে মধ্যবিন্দু দিয়ে। কথা ক্লিয়ার? আচ্ছা এবার আসো, তাহলে তোমাকে বলছে যে কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সংযোগ করে দেয়া, কানেক্ট করে দেয়া। যেমন ধরো একটা ব্রিজের কথা চিন্তা করো, এটা একটা ব্রিজ, বুঝছো? একটা ব্রিজ দুইটা রাস্তাকে কি করে দেয়, কানেক্ট করে দেয় না? ব্রিজের কাজ কি, কানেক্ট করে দেয়া। কথা বুঝছো? মানে সংযোগ করে দেয়া। এই জন্য দেখবা কোথাও কোথাও লেখা দেখবা সংযোগ সড়ক, মানে একটা সড়কের সাথে আরেকটা যে কানেক্ট করে দেয়, বুঝছো কিনা, বা যেখানে কানেক্ট হয় সংযোগ সড়ক। তাহলে সংযোজক কথার মানে হচ্ছে কানেক্ট করে দেয়া, যোগ করে দেয়া। তার মানে আমাকে যেই কথাটা বলছে বৃত্তের কেন্দ্র, দেখো বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে সংযোগ করে দিতে হবে কার সাথে কাকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে ওই যে ব্যাস ভিন্ন এর মধ্যবিন্দু অর্থাৎ এম, তাহলে ও থেকে এম কে আমাকে বলছে যোগ করে দাও। যোগ করে দিলে কি হবে প্রমাণ করতে বলছে, দেখো তো ওই এর উপর লম্ব। অর্থাৎ তুমি এই যে দেখো বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো এর মধ্যবিন্দুকে যখন তুমি সংযোগ করে দিছো না, তখন এই যে সংযোজক রেখাংশ অর্থাৎ ও এমটা, এই ও এমটা এই এ বি এর উপরে লম্ব হবে। ও এমটা কি হবে, এ বি এর উপরে লম্ব হবে। এইটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, লম্ব কথাটার মানে কি আমাকে বলো তো। ধরো একটা রেখার উপরে, এটা একটা রেখা, বুঝো বিষয়টা, লম্বের মেকানিজমটা কি। এটা একটা ধরো রেখা, দেখো এটা একটা রেখা। এখন এইখানে আমি একটা রেখা আঁকলাম এবং বললাম যে এটা লম্ব। এটা কি, আমি বললাম যে এটা লম্ব। তা লম্বের জন্য চিহ্নটা কেমন হয় তোমরা এটা জানো, দেখো লম্বের চিহ্নটা এরকম হয় না। এখন আমি বললাম যে এটা ধরো এখানে আমি বললাম পি কিউ রেখা, এটাকে আমি বললাম আর এস রেখা। ওকে দেখো, তাহলে আমি বললাম যে এই পি কিউ রেখাটা আর এস এর উপরে লম্ব। এর মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, লম্ব মানে কি এখানে 90 ডিগ্রি না? তার মানে ভাইয়া আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ আছে, দেখো তো আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি ও এম বি এখানে 90 ডিগ্রি আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, এইখানে 90 থাকা মানে এই দিকেও 90 থাকা। কেন? কারণ দেখো একটা সরল রেখা চিন্তা করো, এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এই বিন্দুতে একটা সরল কোণ থাকে না, পুরো কোণটা কত, অবশ্যই 180 ডিগ্রি, কারণ রেখাটা তো সরল রেখা। সো সরল রেখা যেহেতু হবে তাহলে এখানকার পুরো কোণটা 180 ডিগ্রি হবে, কারণ এক সরল কোণ তোমরা জেনে আসছো না, এক সরল কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যদি 180 হয় তাহলে এইটুকু কোণ আমি তোমারে বলে দিলাম 90 ডিগ্রি, মানে আমরা এটা প্রমাণ করবো যে এইটুকু কোণ 90, কোনো সমস্যা নেই। তাহলে এইটুকু যদি 90 হয় তাহলে এই অংশটুকু অবশ্যই 90 হইতে বাধ্য, কারণ 180 তো টোটাল কোণই আছে। তাহলে এইটা যদি 90 হয় তাহলে 180 থেকে তুমি 90 বাদ দাও, তাহলে এই কোণটা পাবা, তুমি দেখবা তখন এই কোণটাও 90 হবে। তার মানে আমার আলটিমেটলি এই যে ওএমটা, খেয়াল করো এই ওএমটা এ বি এর উপরে লম্ব প্রমাণ করার পূর্ব শর্ত হইল যে ওএম এখানে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইখানে অথবা এইদিকে যে কোনো একদিকে 90 ডিগ্রি কোণ আমরা প্রমাণ করে দেখাবো, তাইলে আমাদের প্রুফটা শেষ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা আসলে দেখি প্রুফ করা যায় কিনা। আমরা এবার ডিরেক্টলি একটু প্রমাণে যাব। এখন যখন আমরা উপপাদ্য প্রমাণ করি তখন কয়েকটা ধাপ থাকে প্রমাণ করার। হ্যাঁ, কয়েকটা ধাপের মধ্যে যেমন কি প্রশ্ন, যেটা এই প্রশ্নটাকে বলা হয় কি বলতো, এইটাকে বলা হয় বিশেষ, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। কি বলা হয় বলতো, এইটাকে বলা হয় সাধারণ নির্বাচন, নট নির্বাচন। হ্যাঁ, এখানে কোনো ইলেকশন আমরা করতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে নির্বাচন, এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। এটা লিখতে হয় না এখন, হ্যাঁ আগে লিখতে হইতো। এবার আসো, এবার আমরা একটু বিশেষ নির্বাচনে যাব। বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হলো তুমি প্রশ্নটা পড়ে কি কি বুঝছো, অবশ্যই চিত্রটা আঁকার পরে এটা লিখবা। দেখো বিশেষ নির্বাচন হলো চিত্র পড়ে তুমি যা বুঝছো ওই কথাগুলো একটু লিখবা। তাহলে আমরা কি কি বুঝলাম এখানে, দেখো তো বৃত্ত দেয়া ছিল, আমরা ধরে নিছি না, তাহলে এই জন্য লিখবো ধরি। ধরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাকে বলছে ব্যাস ভিন্ন যা বলছে না, দেখো তো তাহলে ব্যাস ভিন্ন কোনো যায় আমি ওই কথাটাই বলবো যে এ বি বৃত্তে, এ বি ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন জ্যা।
এবং দেখো তো ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু তোমার কোশ্চেনে দেওয়া ছিল না, ওই কথাটা আমরা একটু মেনশন করবো। হ্যাঁ, এ বি ব্যাস ভিন্ন জ্যা যার, এই কথাটা তুমি তোমার মতো করে লিখবা, কোশ্চেন পরে যা বুঝছো তা লিখবা। ওকে, আচ্ছা, যার মধ্যবিন্দু এম। তাহলে এম যদি মধ্যবিন্দু হয়, আমাকে তুমি বলো তো এখানে একটা কথা আমরা কি তাহলে বলতে পারি না, এম যেহেতু ভাইয়া মধ্যবিন্দু, তাহলে এ এম আর বি এমটা ইকুয়াল হবে, আমি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। হ্যাঁ, ওই কথাটুকু একটু এখানে লিখে রাখো। হ্যাঁ, কারণ আমাদের এটা পরবর্তীতে প্রুফে যদি কাজে লাগে, তাহলে অতএব আমি বলবো এখানে এ এম ইকুয়াল, আমি বলবো না এম বি। একটু খেয়াল করো, আবারও দেখো এখান থেকে এ এম যা হবে, একটু খেয়াল করো, এ এম যা হবে আমাদের কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু এই এম বিও কিন্তু তাই হবে, কারণ মধ্যবিন্দু এম। আচ্ছা, এবার আসো, তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানে এই অংশটুকু লিখতে পারি। এবার আসো, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, তাহলে ওই কথাটি এবার লিখো তো। প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে যে, আমাকে কি প্রমাণ করতে বলছে, ওই যে সংযোজক রেখাংশটা ছিল, যেই সংযোজক রেখাংশটা ছিল সে লম্ব, তার মানে ওএমটা এ বির উপরে যে লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? আচ্ছা, আসো তো দেখি প্রমাণ করি আমরা। এবার আসো, তাহলে আমরা এখানে লিখবো প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, এইটা আমরা প্রমাণ করব। কথা ক্লিয়ার? তাহলে আমাদের প্রমাণের মুখ্য বিষয় আমাদের হাতে কিন্তু একদম আছে, প্যারা খাওয়ার কিছু নেই। এবার আসো, আমরা ওই যে দেখো আমি তোমাকে বলছি যে উপপাদ্য প্রমাণের জন্য 4টা ধাপ আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন যেটা থাকে সেটাকে বলে বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন প্রশ্নটাকে বলে। এরপরে ওই প্রশ্ন বুঝে যখন তুমি, এই চিত্রটা কিন্তু অবশ্যই কোথায় থাকবে, এই বিশেষ নির্বাচনের আগে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চিত্রটা আঁকার জন্য তুমি কোশ্চেন পরে যা যা বুঝছো সেগুলো তুমি লিখবা বিশেষ নির্বাচনে। এরপর অঙ্কন নামে একটা অংশ আছে, অর্থাৎ এই প্রমাণের জন্য যদি তোমার অঙ্কন করার প্রয়োজন পড়ে তাহলে তুমি অঙ্কন করতে পারবা। তাহলে আমরা এখানে একটু অঙ্কনের হেল্প নিব এই প্রমাণটা করার জন্য। আমরা কি করব এখানে, একটু ত্রিভুজে কনভার্ট করার জন্য, একটু খেয়াল করো, আমরা ত্রিভুজে কনভার্ট করার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এ থেকে ও কে যোগ করে দিব, একইভাবে আমরা বি থেকে ও কে যোগ করে দিব। তাহলে দেখো তো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? আচ্ছা, আসো এবার এই দুইটা ত্রিভুজে উৎপন্ন হইলো, এই জায়গাটায় আমরা একটু দেখি কিভাবে কি করা যায়। এবার আসো, তাহলে এবার আমরা একটু অঙ্কনের দিকে শুধু দুইটা কাজ করছি। কি করছি বলো তো, ও থেকে এ কে যোগ করছি, ও কমা এ ও কমা বি যোগ করছি, এর বাইরে তো আর কিছু করি নাই। করি নাই। আচ্ছা, যোগ করি। ওকে, আচ্ছা, আমি পরের স্লাইডে গিয়ে শুধু প্রমাণটা লিখি। হ্যাঁ, শুধু প্রমাণটা আমরা একটু পরের স্লাইডে লিখবো। দেখো, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, এই অংশটুকু আমাদের যেহেতু এখন এই স্লাইডের প্রয়োজন নাই, সো এইটাকে আমি একটু ক্লিন করে দিলাম। সো এতটুকু শুধু জেনে রাখো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, ও এম লম্ব, এইটা একটু লিখে রাখি। হ্যাঁ, ধরো ও এম লম্ব আমার এ বি প্রমাণ করতে হবে, এইটুকু একটু লিখে রাখলাম। এবার আসো প্রমাণে। তাহলে আগের স্লাইড পর্যন্ত আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কন পর্যন্ত আমরা লিখছি, এইখানে আমাদের প্রমাণের যে মেইন পার্টটা সেটা একটু আমরা এখানে লিখে ফেলি। ওকে, আচ্ছা, এবার আসো, একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এইখানে যে দুইটা ত্রিভুজ আছে না, একটু ভালো করে বুঝো। দেখো, এই দুইটা ত্রিভুজ, একটা ও এ এম আর একটা হইল ও বি এম বা ও এম বি, যেটাই তুমি বলো। এইখানে যে দুইটা ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমাদের টার্গেট হবে সর্বসম প্রমাণ করা। এখন এখানে একটা টার্ম আসলো সর্বসম। কি টার্ম আসছে বলো তো? সর্বসম। এখন প্রশ্ন হইল যে সর্বসম জিনিসটা কি, এটা তো একটু বুঝতে হবে, তাই না? আচ্ছা, সর্বসম জিনিসটা আমি একটু বলি। সর্বসম কথাটা দিয়ে কি বোঝা যাচ্ছে, ওয়ার্ডটাকে ধরো একটু যদি আমি বোঝার চেষ্টা করি। সর্বসম, ধরো তোমাকে আমি বললাম সর্বসম, এইটাকে তুমি নর্মালি বাংলায় সন্ধি বিচ্ছেদ তোমরা পড়ছো না, একটু ওইভাবে চিন্তা করো তো। সর্ব মানে সব, সম মানে সমান, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম ভাবে। দেখো, ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথের সন্ধি বিচ্ছেদ করি। হ্যাঁ, বাংলায় সন্ধি বিচ্ছেদ আছে, ম্যাথেরও আছে। সর্ব মানে সব, তার মানে সব সমান, অর্থাৎ যখন একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের সব কিছুই আমি সমান বলতে পারবো, তখন তারে আমি বলবো সর্বসম। ব্যাপারটা কেমন? তো এই সর্বসম হওয়ার জন্য দুইটা জিনিসের মধ্যে মিনিমাম তুলনা করতে হয়। হ্যাঁ, যেমন ব্যাপারটা কেমন, ধরো তোমাকে আমি খুব ভালো স্টুডেন্ট বলতেছি। কেন ভালো স্টুডেন্ট বলতেছি? অবশ্যই অন্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করে, তাই না? ধরো তুমি কি তোমার ক্লাসের একজন স্টুডেন্টকে কখনো বলবা যে সে ভালো বা খারাপ? কখন বলবা? যখন তুমি অন্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করবা। ধরো যে ফার্স্ট বয়সে খুবই ভালো, কেন ভালো? কারণ অন্যান্যদের থেকে তার তো রোল আসলে আগে, তাই না? সো এই জন্য আমরা যার এক রোল হয় তাকে খুব ভালো স্টুডেন্ট বলি। ধরো তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট, যার রোল 50, তাকে কি তুমি ভালো স্টুডেন্ট বলো, তাকে খারাপ বলো? কেন বলো? কারণ তার রোল 50 এবং তুমি অন্যদের সাথে তুলনা করে কিন্তু তাকে খারাপ বলতেছো, তাই না? সো যখন আমি সর্বসম মানে সব দিক থেকে সমান বলবো, তার মানে এটা একটা তুলনা। এই তুলনা তখনই হবে যখন তুমি দুইয়ের মধ্যে, মিনিমাম দুইয়ের মধ্যে ছাড়া তো তুলনা হয় না। হয়, ধরো বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, তুমি কাকে স্ট্রং টিম বলবা? অবশ্যই অস্ট্রেলিয়াকে বলবা না? তাহলে অস্ট্রেলিয়াকে কেন তুমি স্ট্রং বলতেছো? কম্পেয়ার টু বাংলাদেশের সাথে তুলনা করে।
এবার আসো, এই যে সর্বসমতা, এই সর্বসমতার শর্ত আছে, বুঝছো? সর্বসমতার শর্ত আছে 4 ভাবে, মানে 4টা শর্ত আছে 4 ভাবে বা 4টা উপায়ে একটা ত্রিভুজের সাথে একটা ত্রিভুজ সর্বসম হইতে পারে। আসো এই সর্বসমতার শর্তটা একটু দেখো তো। সর্বসমতা 4 ভাবে হইতে পারে সর্বসমতা। কি কি ভাবে? প্রথম 1 নম্বর শর্ত, এস এস এস, অর্থাৎ একটা ত্রিভুজের, অর্থাৎ এ বি সি এর সাথে, ধরো এটা হচ্ছে ডি ই এফ, একটা ত্রিভুজের এস 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 কথার মানে একটা ত্রিভুজের 3 বাহুর সাথে, একটা ত্রিভুজের 3 বাহু অর্থাৎ এ বি এর সাথে ধরো এর ডি সমান, বিসি এর সাথে এর ধরো ইএফ যদি সমান হয়, আবার এর এসি এর সাথে যদি এর ডিএফ সমান হয়, অর্থাৎ একটা ত্রিভুজের 3 বাহুর সাথে যদি একটা ত্রিভুজের 3 বাহু সমান হয়, এস 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 মানে সাইড সাইড সাইড, সাইডের বাংলা হচ্ছে বাহু, তো একটা ত্রিভুজের 3 বাহুর সাথে আরেকটা 3 বাহু সমান হইলে তাকে আমরা কি বলবো? সর্বসম বলবো। কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলবো 2 নম্বরে, এস এ এস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? অর্থাৎ একটা ত্রিভুজের 2 কোণ, একটা 2 বাহু, অর্থাৎ ধরো এর এ বি এর সাথে এর ধরো ডি সমান, আবার এর ধরো বিসি এর সাথে এর ধরো ইএফ সমান, কারণ দুইটা এজ আছে না, আর একটা মাঝখানে এতে হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বাংলা কি বলতো? কোণ না? তাহলে ধরো এর এই বি কোণের সাথে এখানকার এর এই কোণটা সমান, যদি এরকম হয় যে দুইটা বাহু, এই 2 বাহু এর এই 2 বাহুর সাথে সমান, আর এইখানকার এই কোণটার সাথে এইখানকার এই কোণটা সমান, অর্থাৎ 2 বাহু এক কোণ সমান হইলো সর্বসম বলতে পারবা। কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো, 3rd নাম্বার পয়েন্টটা হইলো এ এস এ, অর্থাৎ যদি কোনো একটা ত্রিভুজের দেখো 2 কোণ, দেখো দুইটা এ আছে না, এবার 2 কোণ এবং একটা বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের 2 কোণের সাথে একটা ত্রিভুজের 2 কোণ, একটা বাহুর সাথে একটা বাহু যদি ইকুয়াল হয় তাও সর্বসম। অর্থাৎ ব্যাপারটা কেমন? ধরো এখানকার বি কোণ এর ই কোণের সমান ধরো, এরপরে ধরো এখানকার সি কোণ এর এফ এর সাথে যদি সমান হয়, আর একটা বাহু ধরো কথার কথা বিসি এর সাথে তুমি ইএফ এর সমান প্রমাণ করছো, তাহলে এই শর্ত অনুযায়ী দুইটা ত্রিভুজকে তুমি সর্বসম বলতে পারবা। এন্ড দ্য লাস্ট পয়েন্ট, 4th পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের জন্য। কার জন্য এটা? এই পয়েন্টটা হইলো শুধু সমকোণীর জন্য, সমকোণীর জন্য। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অতিভুজ, অর্থাৎ অতিভুজ সমান হইতে হবে, অতিভুজের সাথে অন্য একটা বাহুকে সমান হইতে হবে, অন্য এক বাহু যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সর্বসম তুমি বলতে পারবা। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য লাস্ট পয়েন্টটা, ঠিক আছে? আর বাকি 3টা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হইতে পারে, বাকি 3টা যে কোনো ত্রিভুজে হইতে পারে, বাট 4 নাম্বারটা শুধু সমকোণীর জন্য। তার মানে দেখো আবারও বলি, একটা ত্রিভুজের যখন 3 বাহু আরেকটা 3 বাহু সমান হবে, অর্থাৎ এই ত্রিভুজের 3 বাহু এর 3 বাহু সমান, তাহলে সর্বসম দুইটাই, সর্বসমানের সব দিক থেকে সমান, বাহু সমান, কোণ সমান, সবকিছু সমান। এর ক্ষেত্রফল যা এরও ক্ষেত্রফল তা, এর পরিধি যা এরও পরিধি তা, এর পরিসীমা যা এর পরিসীমা তা, আসলে পরিধি পরিসীমা একই জিনিস, এর পরিসীমা যা এরও তা। কথা বুঝতে পারছি? আচ্ছা সেকেন্ড পয়েন্টে বলতেছে এস এস এস, অর্থাৎ দুইটা বাহু, এর দুইটা বাহুর সাথে 2 বাহু এর এক কোণের সাথে এর এক কোণ যদি সমান হয় তাও সর্বসম হবে। এন্ড দ্য 3rd পয়েন্ট কি বলতেছে? 2 কোণ এক বাহু, অর্থাৎ এর 2 কোণ আবার এর যে কোনো এক বাহুর সাথে এর যে কোনো এক বাহু যদি সমান প্রমাণ করতে পারো সর্বসম। আর লাস্টেরটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ আর অন্য যে কোনো একটা বাহু, অর্থাৎ লম্বভূমির মধ্যে যে কোনো এক বাহুকে সমান প্রমাণ করতে পারলেও হবে। এবার আসো, এইখানে আমাদের যেহেতু ত্রিভুজ আছে, এখন তোমার কোশ্চেন হতে পারে যে কেন ভাইয়া সর্বসম প্রমাণ করবেন, সর্বসম প্রমাণ কেন করতে হবে, এটা একটা কোশ্চেন না তোমাদের? আসো এইটার উত্তর সবার আগে দিই। একটু ভাইয়া খেয়াল করো তো, তুমি তো দেখতেই পাচ্ছ যে এই এবিটা একটা সরলরেখা না, এবি একটা সরলরেখা না? আচ্ছা তুমি কোনোভাবে যদি এইখানকার এই কোণটার সাথে এই কোণটাকে সমান প্রমাণ করতে পারো, একটু বুঝো, অর্থাৎ এখানকার কোনোভাবে যদি তুমি কোনোভাবে যদি প্রমাণ করতে পারো যে এখানকার ও এম এর সাথে ও এম বি ইকুয়াল, এইটা প্রমাণ করতে পারলে অ্যাকচুয়ালি তোমার প্রমাণটা হয়ে যাবে। কেন হবে একটু আগে এই ব্যাখ্যা তোমারে দিছি, একটু ভাইয়া খেয়াল করো তো। কারণ এই এম বিন্দু, এবি একটা সরলরেখা এবং এই এম বিন্দুতে কিন্তু 180 ডিগ্রি কোণ আছে টোটাল, তাই না? কারণ সরল কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এইখানে যদি 180 ডিগ্রি থাকে, আবার এইখানকার এই দিকে যে কোণটা অর্থাৎ ও এম এ, এই যে ও এম এ, এই ও এম এ এই দিকে যে কোণটা, অর্থাৎ এই ও এম এর সাথে যদি আমি ও এম বি কে ইকুয়াল প্রমাণ করতে পারি, মানে এই দিকে যে কোণটা আছে, অর্থাৎ এই দিকের কোণের সাথে এই দিকের কোণ ইকুয়াল প্রমাণ করা মানেই তো হচ্ছে এরকম যে এখানে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি, তাই না? কারণ পুরো কোণে তো 180 ডিগ্রি আছে। এবার আসো, সরল কোণ যেহেতু 180, তাই না? এবার আসো আমরা একটু মেইন প্রমাণের দিকে এবার একটু চলে যাই। আসো তাহলে ওই দুটো ত্রিভুজকে এই জন্যই সর্বসম প্রমাণ করবো, কারণ এই অংশটুকু আমার আসলে দরকার, কারণ এখানকার এই কোণটা এবং এই কোণটাকে আমরা সমান প্রমাণ করব। কথা ক্লিয়ার? আচ্ছা আসো দেখি প্রমাণ করা যায় কিনা। তো আসো প্রথমে দেখো ত্রিভুজ, তাহলে এইখানকার যে ত্রিভুজটা আছে না ও এম এ, এই দুটো ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করবো। ও এম এ, ও ত্রিভুজ ও এম বি এ, ও এম বি এ। দেখো তো এখানে কি বলা যায়, দেখো
এখানে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো। ইকুয়াল কি কি করা যেতে পারে একটু খেয়াল করো ভাইয়া, চিত্র একটু ভালো করে দেখো। এইটা আসলে ইকুয়াল কি কি করা যায়, কারণ আমার আলটিমেটলি টার্গেট কি বলতো, সর্বসম প্রমাণ করা। এবং সর্বসমতার যে শর্ত, আমি যদি একটা ত্রিভুজের সাথে একটা ত্রিভুজের 3 বাহুকে সমান করতে পারি সর্বসম, আবার 2 বাহু 1 কোণ সমান প্রমাণ করতে পারলেও সর্বসম, আবার 2 কোণ 1 বাহুকে সমান প্রমাণ করতে পারলেও কিন্তু কি সর্বসম। এবার আসো তো, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখি তো কি কি সমান, আমার সম্ভাব্য সমান যারা যারা তাদের সবাইকে একসাথে আনতে হবে। একটু খেয়াল করো, প্রথমে যদি আমি এই ত্রিভুজটার মধ্যে একটু দেখি, অর্থাৎ ও এম এর মধ্যে এই ও এ কে আমি কি দেখতে পাচ্ছি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? আবার একই সাথে খেয়াল করো তো এই ও বিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি যে বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়, এটা কি আমরা জানি? অবশ্যই জানি। আমি বলতে পারি যে ও এ ইকুয়াল ও বি সাইড নোট মাস্ট। কেন তুমি ইকুয়াল বললা, তার পিছনে কারণটা কি? তুমি কি বুঝে ইকুয়াল বলছো নাকি না বুঝে ইকুয়াল বলছো? এই জন্য কারণটা সাইডে তোমার বলতে হবে। তাহলে ও এ ইকুয়াল ও বি কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বা শুধু ব্যাসার্ধ লিখলেও হবে, কারণ এখানে বৃত্ত তো আছেই একটা, তাই না? এরপরে খেয়াল করো তো ভাইয়া, এরপরে আর কি কি ইকুয়াল বলতে পারি একটু বুঝো। এইখানকার একটু খেয়াল করো তো, এই ওএমটা একটু খেয়াল করো, ওএম যে বাহুটা, আচ্ছা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আমাকে একটু বলো তো যে ও এ এম এর জন্য এই ওএম বাহুটা, আবার একই সাথে খেয়াল করো তো ও বি এম এর জন্য কি এই ওএম বাহু কি কমন না দুইটা ত্রিভুজে? ব্যাপারটা এইভাবে তোমার বুঝাই। ধরো তুমি যেই বাসায় থাকো, ওই বাসায় ধরো তোমার রুমের পাশে, ধরো এটা তোমার রুম, তোমার রুমের পাশে আরেকটা রুম আছে, এবং আমার বলো তো এই রুমের মাঝে কি একটা দেয়াল আছে না? এখন তুমি বলো এই দেয়ালটা কি আসলে তোমার নাকি এই রুমের, বলো তো কার? তার মানে তুমি কিন্তু বলতে পারবে না যে এই দেয়ালটা আসলে তোমার, আবার এই রুমে যে থাকে সেও বলতে পারবে না যে এই ওয়ালটা কিন্তু তার। তার মানে কি দাঁড়ালো, এই ওয়ালটা অ্যাকচুয়ালি তুমি যে রুমে পড়াশোনা করতেছো সেই রুমেরও, আবার এই দিকে যে রুমটা আছে সেই রুমেরও কিন্তু এই দেয়াল, অর্থাৎ এই দেয়ালটা কিন্তু দুই রুমের জন্যই কিন্তু কারেক্ট, দুই রুমের জন্যই একই। তার মানে এই ওএমটা একই জিনিস। যখন আমি ও এ এম ত্রিভুজের জন্য চিন্তা করছি, তখন ওএম যা হবে, ওএম যতটুকু হবে, আমি একই সাথে ও বি এম এর জন্য চিন্তা করলে কিন্তু আমার ওএম একই হবে। তার মানে দাঁড়াচ্ছে ওএম আমার দুইটা ত্রিভুজেই আছে। কয়টা ত্রিভুজে? আমার দুইটা ত্রিভুজেই ওএম আছে, অর্থাৎ ত্রিভুজ ও এম বিতেও আমার ওএম আছে, এই ওএমটাই, আবার এই ওএমটাই আমার ত্রিভুজ ও বি ও এম বিতেও আছে। তাহলে ওএম যেহেতু একই জিনিস, আলাদা তো না, কারণ ওএম যেই সাত ভাইয়া তোমাদের সামনে ক্লাস নিচ্ছে, আমার সামনে থেকে যদি তোমরা দেখো সামনে থেকে ক্লাস করো, তাহলে আমার সাত ভাইয়ের কাছে ক্লাস করবা, তাই না? তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, ওই সাত ভাইয়া তো একই জিনিস যত জায়গায় ক্লাস ঠিক না কেন। তাহলে এই ওএম হচ্ছে সাত ভাইয়া হিসেবে চিন্তা করো, যে এই ওএম যতবারই আসুক সমান হবে। তাহলে ওএম ইকুয়াল ওএম কেন? সাধারণ বাহু, কারণ দুইটা ত্রিভুজেই আছে, এই জন্য বলা হয় রে সাধারণ বাহু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কি বলতে পারো ইকুয়াল? দেখো তো, তোমার দেখো তো প্রশ্নের মধ্যে একটা কথা বলা ছিল না, এই দেখো জ্যা এর মধ্যবিন্দু বলা ছিল না, এবং এই জ্যা এর মধ্যবিন্দু বলা থাকার জন্য আমরা দেখো তো এই যে বিশেষ নির্বাচনে একটা কথা লিখে রাখছিলাম, এ এম ইকুয়াল এম বি। তার মানে এই জায়গাটায় আমি চাইলে কি করতে পারবো, এই যে দেখো এম কিন্তু আমার এ বি জ্যা এর মধ্যবিন্দু ছিল, তার মানে এ থেকে এম পর্যন্ত যা হবে আমার এম থেকে বি পর্যন্ত তাই হবে। তাহলে এইটুকুকেও তো আমরা ইকুয়াল বলতে পারি, পারি না? তার মানে আমি বলবো এ এম ইকুয়াল বলবো আমি এম বি। কেন? কারণ এম এ বি এর মধ্যবিন্দু, এটা প্রশ্নে বলা আছে এ বি এর মধ্যবিন্দু, কারণ জ্যা এর মধ্যবিন্দু প্রশ্নে বলা ছিল না? অবশ্যই বলা ছিল। এই যে দেখো জ্যা এর মধ্যবিন্দু। এবার একটু খেয়াল করো তো, এইখানে দেখো তো, তাহলে এই হচ্ছে একটা বাহুর সাথে একটা বাহুকে ইকুয়াল তুমি প্রমাণ করছো, এইখানেও এক বাহুর সাথে এক বাহুকে ইকুয়াল, এইখানে এক বাহুর সাথে এক বাহু, অর্থাৎ এখানে তিনটা বাহু। দেখো এই দিকে একটা ত্রিভুজের 3 বাহু, আবার এই দিকেও দেখো একটা ত্রিভুজের 3 বাহু, অর্থাৎ ও এম এর 3 বাহু আছে আমার এই বাম পক্ষে, আবার ও এম বি এর 3 বাহু দেখো তো এইদিকে ডান দিকে। তার মানে কি হইলো, 3 বাহুর সাথে 3 বাহু ইকুয়াল প্রমাণ করলাম। একটু দেখো তো এই জায়গাটায়, তার মানে এই অংশটুকুর সাথে আমাদের মিলে না, একটা ত্রিভুজের 3 বাহু যখন আরেকটা ত্রিভুজের 3 বাহুর সাথে ইকুয়াল হয় তখন তারা সর্বসম হয়। তাহলে যেহেতু এরা সর্বসম, তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে অতএব ত্রিভুজ ও এম এ সর্বসম, এই দেখো এটা হচ্ছে সর্বসম চিহ্ন বা কনগ্রুয়েন্স সাইন, হ্যাঁ, ত্রিভুজ ও এম বি এরা কিন্তু অবশ্যই ইকুয়াল হবে। তাহলে যেহেতু সর্বসম মানে সব দিক থেকে ইকুয়াল না, তাহলে আমার এখন টার্গেট তো হচ্ছে এই কোণটা, অর্থাৎ এইখানে যে কোণ 90 ডিগ্রি আছে, আমার তো এটা 90 ডিগ্রি প্রমাণ করা আমার টার্গেট। তাহলে আমার সকল চিন্তা এই কোণ 90 হইলেও হবে, এই কোণ 90 হইলেও হবে, কারণ আমার শুধু বলছে লম্ব, শুধু লম্ব বলছে, আমি তো লম্ব প্রমাণ করবো। তো লম্ব প্রমাণ করার পূর্ব শর্ত হচ্ছে 90 ডিগ্রি কোণ প্রমাণ করা। তাহলে আমার টার্গেট যেহেতু এই কোণ নিয়ে, সো এই কোণগুলোকে আমি ইকুয়াল বলবো, কারণ সর্বসম কথা মানে আমি তোমারে বলছি সব দিক থেকে ইকুয়াল। তার মানে আমি এখানে বলবো যে অতএব কোণ ও এম এ ইকুয়াল কোণ হবে ও এম বি, এটা ইকুয়াল হবে। ক্লিয়ার? এবার আসো, খেলাটা হচ্ছে আমাদের এইখানে লাস্টের পার্ট। এবার আসো আমাদের লাস্ট পার্ট, এরপর একটু আসো ও এম এ ইকুয়াল কি ও এম বি না? বাট একটু তুমি যদি খেয়াল করো, এটা আমরা সর্বসমতার শর্ত থেকে এইটুকু পর্যন্ত প্রমাণ করলাম। এবার একটু খেয়াল করো, এই এ এম বি এটা কি একটা সরল রেখা না?
যেহেতু সরল রেখা তাহলে এইখানে এক সরল কোণ আছে, কত আছে? এক সরল কোণ। এইবার লিখো তো এখানে এখানে কোণ এ এম বি ইকুয়াল কত বলবো আমি? 180 ডিগ্রি বলতে পারবো। কেন বললাম এখানে? সাইড নোট দাও, এক সরল কোণ, এখানে এক সরল কোণ আছে জন্য 180। ক্লিয়ার? এবার আসো তো এই এ এম বি যে আমি কোণটা দেখতে পাচ্ছি, এই এ এম বি যে কোণটা আমার, এই কোণটা একটু ভালো করে খেয়াল করো। এম বিন্দুতে কিন্তু দুইটা অংশ আছে, একটা হইল এ এম ও বা ও এম এ, এইদিকে একটা অংশ আছে। আরেকটা অংশ যদি তুমি একটু ভালো করে খেয়াল করো তুমি দেখবা যে আরেকটা অংশ কোথায় আছে? ও এম বি এইদিকে আছে একটা। খেয়াল করো, একটা কোণ আছে ও এম বি এই দিকের একটা কোণ, আবার আরেকটা কোণ কোন দিকে আছে? আরেকটা কোণ কিন্তু আমার ও এম এ এই দিকে আছে, অর্থাৎ দুইটা কোণ। তাহলে আমি চাইলে ও এম বি কে দুইটা কোণের এই দুইটা কোণ, এই কোণ প্লাস তার সাথে এই কোণ আমি যোগফল হিসেবে দেখাইতে পারি না? অবশ্যই পারি। হ্যাঁ, তাহলে আসো তো আমি এখানে কি বলবো? তাহলে ও এম এ প্লাস আমি কোণ বলবো ও এম বি, এটা ইকুয়াল অবশ্যই 180 ডিগ্রি না? ক্লিয়ার? কারণ দেখো আমার ও এম এ যেই কোণ, এই ও এম এ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল মানে আমার পুরো হচ্ছে কোণ ও এম এ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, খেলা তো এখানে। এখন আসো তো এই দুই কোণ যে সমান সেটা আমরা এই জায়গায় প্রমাণ করছি না? দেখো তো ও এম এ আর ও এম বি, তাহলে একটা কোণকে একটা দিয়ে রিপ্লেস করো, অর্থাৎ কোণ ও এম এ থাক, আর আমি এই ও এম বি কে চাইলে আমি কোণ ও এম এ লিখতে পারবো। কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো ও এম এ। তাহলে এটা ইকুয়াল 180 ডিগ্রি, তাই না? এবার আমরা তুমি বলো তো তাহলে এখানে টু কোণ ও এম এ, একটু খেয়াল করো ভাইয়া, এখানে টু কোণ ও এম এ এটা ইকুয়াল কত? 180 ডিগ্রি না? তাহলে এই টুকে ওইদিকে যদি তুমি ট্রান্সফার করো তাহলে কি হবে? ও এম এ ইকুয়াল কত হবে বলো? 90 ডিগ্রি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি ও এম এ 90 হয়, আমাকে বলো ও এম এ যদি 90 হয়, এই যে ও এম এ হচ্ছে 90, তাহলে ও এম এ 90 ডিগ্রি, তাহলে ও এম এ এর সাথে ও এম বিও ইকুয়াল না? ও এম এর সাথে ও এম বিও তো ইকুয়াল, তাহলে ও এম এ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি এর পাশে বলতে পারি না যে এইটা ইকুয়াল তাহলে কোণ ও এম বি। এই তো, তার মানে এই কোণ যেহেতু 90 ডিগ্রি, আবার এই কোণ যেহেতু 90 ডিগ্রি, এবার একটু চিত্রে ভালো করে দেখো, এই দেখো ও ও এম এ এইটা 90 ডিগ্রি, আবার একই সাথে আমাদের এখানে ও এম বি অর্থাৎ এই দিকের কোণটা 90, তাহলে 90 যেখানে থাকে সেখানে তো লম্ব থাকে, তাই না? তাহলে আমি কি বলতে পারি না, তাহলে আমি কি কথাটা বলতে পারি না যে অতএব অতএব ও এম লম্ব এ বি? এইটাই তো প্রমাণ। বুঝছো? শেষ না? প্রুফড, শেষ, কাহিনী খতম। তাহলে এইভাবে এত মজা করে যে উপপাদ্য জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা তোমাদেরকে ফিল করতে হবে। সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, অনেক ভালোভাবে প্রিপারেশন নাও। পরের ক্লাসগুলোতে আমি হচ্ছে এর যে রেস্ট পার্টটুকু আছে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সো তোমাদের অবশ্যই ভালোভাবে পড়ালেখা করতে হবে এবং সবাইকে স্কলারশিপ পাইতে হবে, কারণ ভাইয়া স্কলারশিপ পাইলে তুমি দেখবা যে তোমার ক্লাস 9-10 লাইফটা একটা অন্য লেভেলের একটা লাইফ তুমি স্টার্ট করতে পারবা, তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে। তুমি নিজেকে দেখবা যে তোমার নিজের মধ্যেই মনে হবে যে আমার আসলে ভালো কিছু করা উচিত। এই যে ভালো কিছু করার যে তাড়নাটা তোমার মধ্যে আসবে, তুমি দেখবা এটার জন্য এসএসসি এইচএসসি ইভেন তো তোমার ইউনিভার্সিটি লাইফেও তুমি খুব ভালো করার একটা অনুপ্রেরণা পাবা। সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।